লিড ডিজিটাল মার্কেটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম লিড। এখানে লিড বলতে আসলে কি বোঝানো হয়েছে? A potential buyer who connects with a business to buy by calling, sending an email, or filling in online. This is a commonly used metric or KPI in any PPC account. ছোটবেলা থেকে কত ফর্মই তো পূরণ করে আসছি। এখন কাগজ কলমে ফর্ম পূরণ না করলেও আমরা কিন্তু ঠিকই অনলাইনে ফর্ম পূরণ করেই যাচ্ছি। একজন সম্ভাব্য ক্রেতা যখন অনলাইনে ফর্ম পূরণ করে অথবা ইমেইলে পাঠিয়ে বা কল করে ব্যবসার সাথে যোগাযোগ স্থাপন করে, তখন কিন্তু সেই ক্রেতার সেই প্রত্যেকটা ইনফরমেশন হতে পারে সেটা সেই ক্রেতার নাম, ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস, এই যে কোনো একটি বিষয়, সব প্রত্যেকটিকেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলা হয়ে থাকে লিড। মানে লিড কি? একজন কাস্টমারের একটা ইনফরমেশন যার মাধ্যমে সেই কাস্টমারের সাথে যোগাযোগ করা যাবে, দ্যাট ইজ লিড। পরের মেট্রিকটি কি? পেজ ভিউ। A page view is a metric for how many times a user has visited a web page. If specific users visit a page or visit a page on multiple occasions by the same user, the page is a page view. In Google Analytics, this is a standard and helpful metric. পড়তে ইচ্ছা করছে না কিন্তু মা পড়তে বলছে বারবার, তখন আমরা একটা কাজ করি, সেটা হলো বই নিয়ে সেটার একটার পর একটা পৃষ্ঠা বদলাতে থাকি। ওইটাকেই মূলত পেজ ভিউ বলে। অনলাইনে এসে বইয়ের পাতা না উল্টালেও আমরা ওয়েবসাইটের পাতা কিন্তু ঠিকই উল্টিয়ে পাল্টিয়ে দেখি। আমরা যখন কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো সিঙ্গেল পেজ ভিউ করি, তখন তাহলে সেটা পেজ ভিউ নামে গুগল অ্যানালিটিক্সে কাউন্ট হয়। কারণ আপনি একটা ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে গিয়েছেন, তাহলে সেই পেজের একটা ওয়ান পেজ ভিউ কাউন্ট হবে। এখন আপনি একই সেশনে যতবার একই পেজ দেখবেন ততবারই সেটা কাউন্ট হবে। সেশন তো জেনেছি, এখন ওই একই সেশনে ধরেন আপনি ওই যে 30 মিনিট সময়ের মধ্যে যদি একটা পেজ বা দুইটা পেজ যতবারই দেখবেন, প্রত্যেকবারই আপনার নামে কাউন্ট হবে যে আপনি সেই পেজটি আসলে কতবার দেখেছেন। আর যদি আপনি রিফ্রেশ দেন তাহলে সেটা নতুন পেজ ভিউ নামে কাউন্ট হবে। মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। বিষয়টি হচ্ছে যে ধরেন আমরা আমাদের একটি সেশনে এই পেজে আসলাম, ওকে। এখন এই পেজে আসার পরে আমি যদি এখন অন্য আরেকটা পেজে যাই এই ওয়েবসাইটের, তাহলে সেই পেজের জন্য ধরেন এখানে এসেছি, সেটা পেজ ভিউ মানে একটা পেজ ভিউ কাউন্ট হবে। আমি যদি অন্য পেজে যাই তাহলে সেই পেজের ধরেন এইখানে আসলাম আমরা যদি এই পেজে আসি, তাহলে এই পেজের একটা পেজ ভিউ কাউন্ট হবে। যেই পেজে যাবে প্রত্যেকটার পেজ ভিউ। কিন্তু আপনি আবার এইখান থেকে এইখানে এসেছেন, আপনি তো অলরেডি 30 মিনিট সময়ের মধ্যে এই পেজে এসেছেন, তাই এটা কিন্তু আপনার নতুন করে মানে দুইটা পেজ ভিউ কাউন্ট হবে না, এটা একটাই থাকবে, কিন্তু ব্যাক করে এসেছেন। কিন্তু আপনি যদি এইখানে আসলেন, আবার এটাকে একটা রিফ্রেশ দেন বা এই পেজটাকে রিলোড দেন, তখন কিন্তু সেটা আবার দুইটা পেজ ভিউ হিসেবে কাউন্ট হবে, যদিও সেটা একটা সেশনের মধ্যে। আশা করি পেজ ভিউ বিষয়টি বুঝতে পেরেছি। এগুলো আমরা সব কিছুই কিন্তু সামনে আমরা যখন গুগল অ্যানালিটিক্স নিয়ে কাজ করব, সেই জায়গাগুলোতে গেলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। পরবর্তীতে দেখি বাউন্স রেট। বাউন্স রেট কি? Bounce rate is the percentage of people who visit a web page, take no measurable action, and leave again. This helps to identify user interests and can help companies decide which aspects they can optimize on their website. খুবই চমৎকার একটি টার্ম। এটি আসলে কি? ক্রিকেট খেলাতে আমরা সকলে কিন্তু বুঝি যে আসলে বাউন্স কি। এই খেলায় যদি একজন ব্যাটসম্যানের কাঁধের বরাবর যায় তাহলে সেটা বাউন্স নামে পরিচিত। আর এই যে বলটির সাথে ব্যাটসম্যান খেলতে পারে না, মানে ব্যাটসম্যানের সাথে বলেরই কিন্তু কোনো সম্পর্ক থাকে না,
অনলাইনের ক্ষেত্রেও বাউন্স রেট অনেকটা এমন। কোনো অডিয়েন্স যদি ওয়েবসাইটে এসে কোনো কিছু না করেই চলে যায়, তখন সেটাকে বাউন্স বলা হয়ে থাকে। এই ক্ষেত্রেও অডিয়েন্সের সাথে ওয়েবসাইটের কোনো সেতু বন্ধন হলো না। এখানে কোনো কিছু না করা বলতে বোঝায় কোনো বাটনে ক্লিক করা ও অন্য পেজে না যাওয়া। বাউন্স রেট বের করার জন্য আসলে সিঙ্গেল পেজ ভিউকে টোটাল পেজ ভিউ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে বাউন্স রেট বের হয়ে যায়। বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরা যাক আমরা এই পেজটিতে এসেছি, এই ওয়েবসাইটের এই পেজে এসেছি। এখন আমাদের আসলে উদ্দেশ্য কি, যে যখন কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবে, সে যেন যেখানে আসলো ওই জায়গাটা থেকেই চলে না যায়, সে যেন আমার ওয়েবসাইটের অন্যান্য পেজগুলো ভিজিট করে। তো বাউন্স রেট আমাদের আসলে এই জায়গাটায় বুঝতে সাহায্য করে যে আমার অডিয়েন্সরা আমার কোনো একটা ওয়েব পেজে এসে সেখান থেকেই ফেরত চলে যাচ্ছে কিনা, সেই জিনিসটা মেজার করা। তো ধরেন একজন অডিয়েন্স এখানে আসলো এবং আসার পরে সে যদি আমার এই কোনো লিঙ্কে অথবা কোনো বাটনে যদি ক্লিক না করে, হ্যাঁ, যদি আমার অন্য কোনো পেজে না যায়, ধরেন এখানে আমি ক্লিক করে এখানে চলে আসলাম, তাহলে কি হবে? তাহলে আমার বাউন্স রেট কমবে। আর যদি সেই অডিয়েন্সটি এই জায়গা থেকে এসেই সব কিছু দেখলো, দেখে শুনে চলে গেল, কেটে দিয়ে চলে গেল, তাহলে কি হবে? বাউন্স রেট বাড়বে। তো বাউন্স রেট বাড়া মানে এটাই বোঝায় যে আসলে অডিয়েন্স আমার যেই পেজে আসছে সেখান থেকেই চলে যাচ্ছে, রেদার দেন সে আমার অন্য কোনো পেজ ভিজিট করছে না। তাহলে কেন ভিজিট করে না? কি করে তাদেরকে আরও বাউন্স রেটের এই সংখ্যা দেখে আমরা এটাই ডিসাইড করতে পারি যে কি করে তাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজগুলোতে নিয়ে যেতে পারি, সেই অ্যাকশনগুলো নেয়ার যে স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, সেটা বাউন্স রেটের হেল্প নিয়ে আমরা করতে পারবো। এরপরে কি? কুকি। Cookie is a mechanism by which a website provider temporarily writes and saves data to a visitor's computer via a web browser. Data designated by the website, web server, site can be stored in the cookie. Information about the identification and attributes of the user and the date and time of the last visit to the site is often recorded. আসলে ডেটা ছাড়া ডিজিটাল মার্কেটিং করা আর অন্ধকারে ঢিল মারা কিন্তু একই কথা। একটু খেয়াল করলে বুঝবেন, আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢুকেন তাহলে নিচে একটা পপ আপ মেনুর মতো আসে, যেটা মূলত কুকিজের। এরপর আপনি ওই ওয়েবসাইট থেকে বের হয়ে যদি ফেসবুকে ঢুকেন, তাহলে ওয়েবসাইটে আপনি যে প্রোডাক্টগুলো দেখে এসেছেন ওই একই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আবার আপনি ফেসবুকেও দেখতে পান, তাই না? একই ক্যাটাগরির পণ্য আবার যখন আপনি দেখবেন ওয়েবসাইটে কে কে আসলো, কতক্ষণ ভিজিট করলো, কোথা থেকে ক্লিক করলো, এই যে সকল ইনফরমেশনগুলো ওয়েবসাইটে ব্যাকএন্ডে সাইট করে রাখা, সব কিছুই কুকি বেসড। তো কুকি আসলে সহজ করে বললে কুকি জিনিসটা কি? কুকি হচ্ছে আমরা যখন একটি ওয়েবসাইটে আসি তখন আমরা আমাদের একটি ফুটপ্রিন্ট এই ওয়েবসাইটে ড্রপ করি, যে আমি কোথায় কোথায় ভিজিট করছি। এটা আসলে ব্রাউজার কেন্দ্রিক হয়ে যায় এবং এই ওয়েবসাইটে যখন আমরা আসছি এই কুকিগুলো ব্রাউজার থেকে কালেক্ট করা হয়। তো কুকি 3 ধরনের হয়ে থাকে: ফার্স্ট পার্টি কুকি, সেকেন্ড পার্টি কুকি, থার্ড পার্টি কুকি। তো এক এক ধরনের কুকির আসলে এক এক রকমের কাজ। আমরা কুকি নিয়ে ইন ফিউচার আরও ডিটেইলে জানবো, কারণ আমাদের যখন ট্র্যাকিং বা এই ধরনের কাজগুলো করার প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের কুকি সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এরপর দেখতে পাই ROS। ROS অর্থ কি? ROS as an index for measuring the performance of advertising operations. ROS is an index that shows the advertising expenses collection rate based on sales. In other words, ROS explains how much advertising costs were increased. ROS excess that revenues above the marketing expenses are as a guide on the basis of 1000%, which is that. ROS এর ফুল ফর্মটা কি? ROS এর ফুল ফর্ম হচ্ছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। পেজ বুস্টিং করতে করতে পকেট খালি হয়ে যাচ্ছে কিন্তু সেল হচ্ছে না, কারণ আপনি ROS বের করতে পারছেন না। কোন জায়গায় ইনভেস্ট করলে
আমরা আগে চিন্তা করি সেখান থেকে কত টাকা আয় হবে। আরওএসটাও কিন্তু অনেকটা এমন। একটা অ্যাড চালু করলে সেটা থেকে কত টাকা খরচের বিনিময়ে কত টাকা ইনকাম হয়েছে তা বের করাকেই মূলত আরওএস বলা হয়ে থাকে। বিক্রয়ের টাকাকে বিজ্ঞাপনে খরচ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই আরওএস বের হয়ে আসে। এরপর দেখতে পাই কি সার্প। সার্পের ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে কি বলা হচ্ছে? A search engine result page is a list of results that a search engine returns in response to a specific word or a phrase query. Each listing includes the linked web page title, the linked page URL, a brief description of the page content, and in some cases, links to points of interest within the website. It may be a mix of ads and organic search results. এটা কি? যখন কোনো কিছু জানতে ইচ্ছা করে তখন গুগলকে জিজ্ঞেস করাটা আমাদের খুবই পছন্দের একটি কাজ। আর এই জন্য আমরা আমাদের যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো কিওয়ার্ড আকারে লিখেই কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ দিই। গুগল এই ক্ষেত্রে তার যেই বট, সেই বটের সাহায্যে অনেকগুলো ওয়েবসাইট থেকে, মানে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে মোট 10টার মতো ওয়েবসাইট আমাদের প্রথম পেজে আসলে দেখায়। এই জন্য গুগলকে কোনো টাকা প্রদান করতে হয় না। এটা আমরা জেনেছি যে এসইওর যখন আমরা টার্মিনোলজিটা জানছিলাম সেই সময়। আর এই যে গুগলে সার্চ দিলাম অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে আমাদের যে রেজাল্ট পেজটা দেখায় সেই রেজাল্ট পেজকেই সার্প বলা হয়ে থাকে। আমরা বুঝতে পারছি সার্প মানে কি? যখন কোনো একটি সার্চ ইঞ্জিনে আমরা সার্চ দিচ্ছি তার বিপরীতে আমরা একটি রেজাল্ট পেজ পাচ্ছি, সেই রেজাল্ট পেজটিকেই সার্প বলা হয়ে থাকে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এরপর আমরা দেখি যে হোস্টিং। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। Hosting is the process of renting or buying space to house a website on the World Wide Web. Website content such as HTML, CSS, and images has to be housed on a server to be viewable online. Every website you have ever visited is hosted on a server. স্কুল কলেজের অফিস রুমে গেলে আমরা সেই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পেয়ে থাকি। এখন সেখানে দেখা যায় অফিস সহকারী তার পেছনের আলমারি থেকে বড় বড় খাতা বের করে আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে। মূলত ওই আলমারি হচ্ছে মানে আলমারিগুলো, তো সেই আলমারিগুলোই হচ্ছে আমাদের ডেটাবেস বা তথ্য ভাণ্ডার বলতে পারি। ইন্টারনেটের যুগে এসে আমরা ওয়েবসাইটে কিন্তু সেই ধরনের জিনিসই ব্যবহার করি, যেখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডেটা পেয়ে থাকি। আর এই ডেটাগুলো মূলত যেখানে স্টোর করা হয়ে থাকে সেই জায়গাটাকে বলা হয়ে থাকে কি? হোস্টিং। মূলত একটা ওয়েবসাইটের যাবতীয় যত ধরনের তথ্য যেখানে স্টোর করা থাকে সেটাকেই হোস্টিং বলা হয়। এর মধ্যে ডেডিকেটেড হোস্টিং। And dedicated hosting is a term used to describe web hosting packages which provide a single client with a dedicated server with dedicated resources. Dedicated hosting plans are suitable for websites with very large numbers of users on WordPress. Dedicated hosting plans are ideal for large organizations or websites with much higher traffic. The clients get full control on the server, which allows them to configure it to meet their own needs. And বাসার ওয়ার্ড্রোবে আমরা কাপড় রাখার সময় অনেক সময় একসাথে রাখি, আবার অনেক সময় আলাদা আলাদা করে রাখি। একসাথে রাখলে অনেক সময় ঝামেলাও হয়, আবার একসাথে রাখলে খুব সহজে সেটা মেনটেনও করা যায়। ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা আমাদের হোস্টিং শেয়ার করে আমাদের ডাটাগুলো রাখতে পারি, আবার আলাদা করেও রাখতে পারি। যদি আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো মানে এককভাবে কোনো হোস্টিংয়ে রাখি তাহলে তাকে ডেডিকেটেড হোস্টিং বলে। ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটগুলো যেখানে প্রচুর ট্রাফিক আসে সেসব ওয়েবসাইটের জন্য ডেডিকেটেড হোস্টিং খুবই চমৎকার। এক্ষেত্রে হোস্টিংয়ের মালিককে পুরোপুরি নিয়ন্ত্রণ দেওয়া হয় যেন সে তার মতো করে কন্ট্রোলটা আসলে করতে পারে।
Conversion. Conversion, meaning of a word like exchange. Conversion means to take action in the area of internet advertisement or visits to the corporate website, business brochures, purchasing of goods, and registration of wish to tell. Conversions in paid ads help a company see how well its ads is going and how consumers engage with them. ওয়েবসাইটে আসা যে কোনো অডিয়েন্স কোনো একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আসলো এবং আসার পর তাকে ক্রেতাতে রূপান্তর করানোর জন্য কোনো একটা ফর্ম দিলাম আমরা আমাদের ল্যান্ডিং পেজে, কারণ আমরা কিন্তু জানি যে ল্যান্ডিং পেজ কি। এখন ধরেন সেই ল্যান্ডিং পেজের সেই ফর্মটি যদি কোনো একজন ক্রেতা সেটাকে পূরণ করে ফেলে, তাহলে পূরণ করলো এই যে কাজটা, এটাই কি হবে আমাদের কনভার্সন। অথবা আপনি কোনো একটি ই কমার্স ওয়েবসাইটের ধরেন দারাজে গেলেন, দারাজে যাওয়ার পরে আপনি দারাজের যে কোনো একটি প্রোডাক্ট পারচেস করলেন, এই যে পারচেস করলেন তাহলে এই ক্ষেত্রে পারচেসটা কী হবে আমাদের একটা কনভার্সন। কনভার্সন জিনিসটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে, যে কোনো ধরনের একটা অ্যাকশনই কিন্তু আসলে কনভার্সন। এখন একজন আপনি ডিসিশন মেকার হিসেবে কোনটাকে চাচ্ছেন, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, এইটাই আপনার উদ্দেশ্য, তাহলে ওয়েবসাইট পর্যন্ত ট্রাফিক আসাটাই কিন্তু আমার কনভার্সন। আশা করি কনসেপ্টটি ক্লিয়ার। কনভার্সন রেট, the number of people who can purchase goods on the company's website visits and conversion rate or register as a member of its app, an important metric for calculating the return on investment on the website. And conversion কি সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের ওয়েবসাইটে কতজন আসলো আর কতজন পণ্য না কিনে চলে গেল সেটা আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি করতে না পারি তাহলে আমাদের পরবর্তীতে কি করণীয় সেটা আমাদের বুঝতে আসলে বা ডিসিশন নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। যেমনটা হয়ে থাকে যে কোনো একটি রিলেশনে, আমি প্রস্তাব দিলাম বাট ব্যর্থ হয়ে ফিরে আসলাম, তখন কি করব সেটাই বুঝতে পারছি না, মানে কেমন করে নেক্সট স্টেপে যাব। যাই হোক, এখন কনভার্সন রেটের মধ্যেই ফিরে আসি। বিষয়টা কেমন, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে আপনার কোনো একটা প্রোডাক্ট পারচেস হোক, সেটা হচ্ছে আপনার কনভার্সন। তাহলে 100 জন লোক আসলো, 100 জনের মধ্যে যদি 10 জন পারচেস করে তাহলে আমার কনভার্সন রেট কত? 10%। তো কনভার্সন রেট বের করার ফর্মুলাটা কি? টোটাল মেজার্ড ক্লিক, মানে কতগুলো ক্লিক পেলাম সেটাকে টোটাল কনভার্সন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই কনভার্সন রেট বের হয়ে আসবে। এরপরে কি রয়েছে? কনভার্সন আমরা দেখেছি। এনগেজমেন্ট, an engagement is any interaction with a post. This means that even a video can be stopped or muted. This is the same as email spam when email marketing is counted. It is the main metric used to measure the success of social media marketing. দুজন মানুষ একসাথে যখন হয় তখন এই শব্দটার ব্যবহার কিন্তু আমরা দেখে থাকি। অনলাইনে মার্কেটিংয়ের এইখানে কেন ভিন্ন হবে বলুন তো? এখানে দুইজন মানুষ নয়, বরং দুই পক্ষকে একসাথে হওয়াকে বোঝায়। আমরা যখন অনলাইনে বিজ্ঞাপন দেই তখন আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে অনেকেই আমাদের সাথে একটা কানেকশন তৈরি করে বা তাদের সাথে একটা কানেকশন তৈরি হয়ে থাকে, আর একেই কিন্তু বলে এনগেজমেন্ট। অর্থাৎ কতজন মানুষ আমাদের যে কোনো একটি কন্টেন্টে লাইক করলো, কমেন্ট করলো বা শেয়ার করছে, এই যে অ্যাকশনগুলো, এই অ্যাকশনগুলোকেই এনগেজমেন্ট বলা হয়ে থাকে। টিভি বিজ্ঞাপনে আমরা সাধারণত বিজ্ঞাপন আসলে চ্যানেল পরিবর্তন করে দেই, অনলাইনেও এমন হয়, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে টিভির বেলায় আমরা বুঝতে পারি না যে আমাদের কি হলো, কিন্তু আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের এই সেক্টরে কিন্তু সেটা বুঝতে পারি।
আর যখন এই ধরনের বুঝি তাহলে আমরা এটাও বুঝতে পারি যে আমাদের কি করা উচিত, নেক্সট স্টেপটা কি হওয়া উচিত, কন্টেন্টের পরিবর্তন হবে কিনা, ভিজুয়াল পরিবর্তন করে আমরা কি কি করতে পারি। সো এই যে বিষয়টা, মানুষ কেন এনগেজ হচ্ছে না আমার কন্টেন্টের সাথে, হতে পারে আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, অথবা আমাদের অডিয়েন্সের হৃদয়ে সেটা নাড়া দিতে পারেনি, এই কারণে এনগেজড হয় নাই। সো এনগেজমেন্টের এই বিষয়টা আমাদের কন্টেন্টের কোয়ালিটি বৃদ্ধি করতে সাহায্য করে। এরপর দেখতে পাই ইমপ্রেশন। এখন ইমপ্রেশন কি? Impressions are the number of times the ad itself has been displayed. If a number of advertisements on the internet are randomly placed on the same site or website in the same advertising space, the amount of advertisement impressions on the website alone can be determined. Impressions are indispensable for mainly using banner advertisements and PPC advertisement. ইমপ্রেস শব্দটার সাথে পরিচিত নয় এমন কোনো লোক আমাদের এখানে এখন আছে বলে, বা কেউ আছে বলে এখন মনে হয় না যে ইমপ্রেস শব্দটা কি সেটাই জানে না। আর মার্কেটিংয়ে ইমপ্রেশনটা কিন্তু একটু ভিন্ন। সাধারণত একটা বিজ্ঞাপন কতজনকে দেখানো হয়েছে সেটাকেই বলা হয় ইমপ্রেশন। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে লাইক নিউজপেপারে যে ধরনের বিজ্ঞাপনগুলো, টিভি বিজ্ঞাপনগুলো, এগুলোতে কতজন মানুষ অ্যাকচুয়ালি আমাদের বিজ্ঞাপনটা দেখছে সেটা কিন্তু জানা যায় না। কিন্তু অনলাইন মার্কেটিংয়ে আমরা আমাদের বিজ্ঞাপনটি কতজন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেটা মেজার করা যায়, এবং একই সাথে আমাদের বিজ্ঞাপনটি কতবার দেখাতে চাচ্ছি সেটাও নির্ধারণ করে দেয়। আর এটাকেই হলো ইমপ্রেশন। মানে মোট কথা যে আমরা যখন ফেসবুকে স্ক্রল ডাউন করে যাচ্ছি, এর মধ্যে আমাদের সামনে অনেক কন্টেন্ট চলে আসে। এই যে প্রতিটা কন্টেন্ট আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, এটাই কিন্তু ইমপ্রেশন আকারে ধরা পড়ছে। তারপর দেখি ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট এটা শর্ট ফর্ম কি? CTR। এই CTR মানে কি? ক্লিক থ্রু রেট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু কম্পেয়ার দ্য পারফরমেন্স of different ad campaigns at the basic level. The click-through rate is higher than just clicks than most campaigns. This is because it is unfair to only see which camps had the most clicks if you want to compare campaigns that had different impressions. The click-through rate টা কি? একজন মানুষ ভালো নাকি খারাপ সেটা আমরা নির্ধারণ করি তার আচার আচরণের মধ্য দিয়ে। অনলাইন মার্কেটিংয়েও কিন্তু আমাদের যেই ক্যাম্পেইনগুলো হচ্ছে সেটা কেমন সেটাও আমরা বুঝতে পারবো এই CTR এর মধ্যে দিয়ে। আর যেন এগুলো করে ডিসিশনটা নিতে পারেন। CTR বলতে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলোর পারফরমেন্স কেমন, বা কতজন মানুষ বিজ্ঞাপনগুলো দেখতে আসছে, সেটা টোটাল ক্লিকসকে টোটাল ইমপ্রেশন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই এই CTRটি বের হয়ে যায়। মানে কথা কি, ধরেন আপনার বিজ্ঞাপনটি, আপনার এটা আমরা ধরে নেই যে এটা একটা বিজ্ঞাপন, এখন এই যে এগুলো তো আমাদের সামনে ইমপ্রেশন আকারে আসছে, তাই না? এখন এই যে ইমপ্রেশন আসলো, এখান থেকে ধরে নিলাম যে 5000 জন মানুষের সামনে এই রেজাল্টগুলো এসেছে। এখন সেই 5000 জন মানুষের মধ্যে, বা ধরেন 100 জন মানুষ দিয়ে যদি বলি, 100 জন মানুষের সামনে একটা ইমপ্রেশন আকারে আসলো, দেখলো, সেখান থেকে 5 জন মানুষ ক্লিক করলো, তাহলে আমাদের CTR কত হবে? 5%। মানে আমাদের যে টোটাল ইমপ্রেশন 100, হ্যাঁ, আর ক্লিক যে কয়টা হলো 5টা, সেইটাকে ইমপ্রেশনকে টোটাল ক্লিকটাকে ইমপ্রেশন দিয়ে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের CTR বের হয়ে যায়। আর CTR কম বা বেশি হলে কি বুঝবো? CTR যদি কম হয় তাহলে বুঝবো যে এইখানে আমাদের এইটাতে ক্লিক কম পড়ছে। ক্লিক কম কেন পড়ছে? তাহলে বুঝে নিতে হবে, হতে পারে আমার এই যে কপিগুলো ভালো হয় নাই, আমার অ্যাডের লেখাগুলো ভালো হয় নাই। তাহলে অ্যাডের লেখাটা ভালো করার জন্য এখানে আরো কাজ করতে হবে যেন আমাদের CTR বেড়ে যায়।
social reach. Social media reach is an estimated number of social media users who could be in contact with a social media post. Social media presence is dependent on the number of followers, fans, subscribers, connections, and the percentage of exposure. This last one is an estimate of what part of the audience usually sees a social media message on a social media platform. আমাদের সমাজে যে মানুষকে সবচেয়ে বেশি চিনি উনি অনেক সুবিধা পায়, সেটা তো আমরা সবাই জানি। তেমনি ইন্টারনেটের সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে, সেখানে আপনার কোম্পানির লাভের জন্য আপনার ফুটপ্রিন্ট যদি বৃদ্ধি করবেন না, সেটা কেন হবে বলেন তো? সোশ্যাল রিচ বলতে আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম লাইক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাকচুয়ালি কত মানুষের কাছে পৌঁছাতে পারছেন সেটাকেই বোঝায়। সোশ্যাল রিচ বাড়ানোর জন্য কিছু নিয়ম ফলো করতে পারেন, যেমন হ্যাশট্যাগ ব্যবহার করা, বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার করা, মার্কেটিং ক্যাম্পেইন করা, প্রফেশনালভাবে আপনার প্রোফাইলটা অথবা আপনার পেজটা সাজানো। এই কাজগুলো করলে সোশ্যাল রিচটা খুব ভালো পাওয়া যায়। সোশ্যাল এনগেজমেন্ট is the act of engaging in an online community. The conversation can be conducted on various social media networks, e.g. Twitter, Facebook and LinkedIn, or on blogs, forums and review pages from third parties. A strong strategy of social involvement allows companies to keep in constant contact with their clients through brand interest and feedback in a seamless cycle. সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রিচ করছেন মানে অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছেন, কিন্তু সেখানে যদি ভালো কিছু দিতে না পারেন তাহলে তারা চলে যাবে। এইটাই স্বাভাবিক, যেমনটা আমাদের ব্যক্তিগত জীবনে হয়ে থাকে। একজন মানুষ রিলেশনে যাওয়ার আগে যেমন অনেক কিছু করতে হয়, তেমন রিলেশন করার পর যদি সময় তাকে সুন্দর সুন্দর গিফট দিতে না পারি, তাহলে কিন্তু রিলেশনটা আগের মতো থাকে না। তা আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পেজের মাধ্যমে কতগুলো মানুষের সামনে আপনি রিচ করছেন, তাকে আপনি কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, সেগুলোতে সে আসলে এনগেজড হচ্ছে কিনা বা আপনি তাকে এনগেজ করতে পারছেন কিনা। যদি করতে না পারেন তাহলে কিন্তু দিন শেষে কোনো ধরনের লাভের মুখ দেখতে পারবো না। এখন এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার অডিয়েন্সকে সুন্দর গিফট হিসেবে কি দিতে পারি, সুন্দর সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর ছবি বা ভিডিও। আমরা যখন এগুলো দিতে পারবো তখন কিন্তু আমাদের অডিয়েন্সরা আমাদের সাথে এনগেজড হয়ে যাবে। এরপর দেখি নিউ ভিজিটর। A new visitor is a visitor who has never been to your site before according to Google's monitoring snippet and is beginning their first session on your site. শব্দটা দেখেই আপনি কিন্তু এর অর্থ আসলে ধরে ফেলেছেন। আসলে আপনি মনে মনে যেটা ধরেছেন সেটাই এর অর্থ। নতুন কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, যে কখনোই পূর্বে আপনার সাইটে আসে নাই, তাকে গুগল মনিটরিং স্নিপেটের অনুসারে একজন নিউ ভিজিটর হিসেবে ধরা হয়। রিটার্নিং ভিজিটর, a person who has accessed your site previously and started another session using the same browser on the same computer is called returning person. যে ব্যক্তি আগে আপনার ওয়েবসাইটে এসে ঘুরে গেছে এবং অনেক দিন পর একই কম্পিউটারের একই ব্রাউজার ব্যবহার করে অন্য সেশনে শুরু করে আসে, তাহলে কিন্তু সে রিটার্নিং ভিজিটর হিসেবে কাউন্ট করবে। মনে করেন আপনি আজকে দারাজের একটি ওয়েবসাইটে নতুন ভিজিটর হিসেবে গেলেন আপনার কম্পিউটারেরই আপনার ব্রাউজার ব্যবহার করে। কারণ আপনি অনেক দিন পরে, ধরেন 10 দিন পরে যখন আবার দারাজে যাবেন, ওই আপনার কম্পিউটার এবং আপনারই কম্পিউটারের যে কোনো ওই নির্দিষ্ট ব্রাউজারটি দিয়ে যাবেন, তখন দারাজ আপনাকে রিটার্নিং ভিজিটর হিসেবেই কাউন্ট করবে। এটা কিন্তু গুগল অ্যানালিটিক্সের একটি দারুণ ম্যাট্রিক। এবার দেখতে পাই গুগল ট্যাগ ম্যানেজার। Google Tag Manager is a tag management system that allows you to manage and deploy marketing tags in your website or mobile app without having to modify the code. A collection of tags, triggers, variables, and
related configurations installed on a given website or mobile app is called a container. It permits webmasters and SEOs without modifying the file to add code, snippets, and pixel trackers. ক্লাসে আমাদের সবার আলাদা আলাদা রোল নাম্বার থাকে, বা ধরেন আমরা সবাই আলাদা আলাদা নামও আছে। এই রোল নাম্বার বা নাম দেওয়ার কারণ হলো আমাদেরকে যাতে সহজেই আইডেন্টিফাই করা যায়। আসলে এগুলো হলো এক একটা সিল বা ট্যাগ। গুগল ট্যাগ ম্যানেজারও কিন্তু তেমন। এটা মূলত একটা টুলস বা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন, যা কোনোরূপ একটা ওয়েবসাইটের কোডের পরিবর্তন না করেই সেই ওয়েবসাইটে কোন ধরনের মানুষগুলো আসছে বা তাদেরকে আমরা কোনভাবে কি দিয়ে চিনতে পারি সেই ব্যবস্থাটা করে দেয়। আমাদের ওয়েবসাইটে কে কে আসলো, কোন পেজে ভিউ করলো, কি প্রোডাক্ট দেখলো, কোনগুলোকে অ্যাড টু কার্ট করলো, এই সব কিছু আলাদা আলাদাভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি, এবং সেই ট্র্যাকিং ডেটাগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো প্ল্যাটফর্মে রিটার্গেটিংয়ের কাজগুলো সহজে করতে পারি। এবার ইমোশনাল মার্কেটিং। Emotional marketing, in other words, is marketing that aims at emotions of the consumer, that thus evokes an emotional response that cannot be fully rationalized. ডাটা পেলাম কিন্তু সেটার সঠিক ব্যবহার করতে পারলাম না, তাহলে সেটা অনেকটা আঙুর ফল টক এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে। ডাটা পেলেই হবে না, শুধু সেইগুলোর অ্যানালাইসিস করে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করাও কিন্তু জানতে হবে। আর এইসব ডাটা অ্যানালাইসিস করার জন্য গুগল কিছু টুলস দিয়েছে, যার মধ্যে গুগল ডেটা স্টুডিও হলো তেমন একটা টুলস। এই গুগল ডেটা স্টুডিও আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি, এখান থেকে আরেকটু নতুন করে বলি। ইমোশনাল মার্কেটিং in other words is marketing that aims at emotions of the consumer and thus evokes an emotional response that cannot be fully rationalized. মানে অডিয়েন্সের জন্য যদি আমরা এমন কোনো একটা কন্টেন্ট তৈরি করতে পারি যেটা আমাদের যে অডিয়েন্স তার কোনো একটা ইমোশনকে আঘাত করতে পারে, তার কোনো একটা ইমোশন নিয়ে কাজ করতে পারে। যেমন ধরেন প্রতি ঈদের সময় গ্রামীণ ফোনের একটি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুবই জনপ্রিয় হয়ে যায়, যেটা হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার। এই যে অ্যাডভার্টাইজমেন্টটা এত জনপ্রিয় হওয়ার কারণ কি? কারণ এইটা অডিয়েন্সের একটা বড় ইমোশন। যখন এই অডিয়েন্সের ইমোশনের পার্টটা কোথায়, সেই পার্টটা নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আমরা ইমোশনাল কন্টেন্ট তৈরি করে ইমোশনালি মার্কেটিং করতে পারি। এরপরে দেখি গুগল ডেটা স্টুডিও। গুগল ডেটা স্টুডিও ইজ আ ড্যাশবোর্ড অ্যান্ড রিপোর্টিং টুল দ্যাট লিঙ্কস উইথ গুগল অ্যানালিটিক্স অ্যান্ড আদার অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। গুগল ডেটা স্টুডিও এটা আসলে কি? এটা গুগলের একটি ফ্রি টুল, যার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাকে অ্যানালাইসিস করা এবং রিপোর্টিং করা। মানে মোটের উপর কথা কি, যে আপনি অনেক ডেটা পেয়েছেন, কিন্তু সেই ডেটাগুলোকে ইউজ করতে যদি না পারেন, ধরেন কে কি করলো কি না করলো সেগুলো অ্যানালাইসিস করতে হবে। আর যদি অ্যানালাইসিস করতে না পারি তাহলে কিন্তু আসলে কোনো কাজ হবে না। এখন ওই একটু আগে ইমোশনাল মার্কেটিং পড়লাম। এই যে ইমোশনাল মার্কেটিংয়ে আপনি ইমোশনালি কন্টেন্ট তৈরি করবেন, তার জন্য কি লাগবে? আপনার ডেটা লাগবে, কারণ ডেটার উপর বেস করে কন্টেন্ট তৈরি করতে পারি। গুগল ডেটা স্টুডিও ইটস আ রিপোর্টিং টুল, যেটা কানেক্টেড থাকে গুগল অ্যানালিটিক্স অথবা বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের সাথে, যার মাধ্যমে আমরা সেখান থেকে ডেটা ফেচ করে রিপোর্ট জেনারেট করতে পারি। গুগল অপটিমাইজ। Google Optimize is an online split testing tool from Google that plugs into your website and enables you to experiment with different ways of delivering your content. It facilitates 3 types of testing: A/B testing, multivariate testing, and redirect tests. Optimize is typically used for conversion rate optimization. গুগল অপটিমাইজ হচ্ছে গুগলের একটি টুলস, যেটা মূলত ওয়েবসাইটে ইনপুট দেয়া বিভিন্ন কন্টেন্ট বা পেজের ডিজাইন পরিবর্তনে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটার দ্বারা আমরা এবি টেস্টিং বা মাল্টিভেরিয়েট টেস্টিংগুলো করতে পারবো।
অ্যান্ড বিষয়টা কেমন, মূলত গুগল অপটিমাইজ অনেকটা এরকম যে এই মেয়েটা কি সুন্দর নাকি ওই মেয়েটা, এই ছেলেটা স্মার্ট নাকি ওই ছেলেটা। এই যে টেস্টিংগুলো, এই ধরনের টেস্টিংগুলো ব্যবহার করার জন্য বা রেজাল্টটা কেমন হবে সেটা জানার জন্য যে টুলটি ব্যবহার করে সেটা হচ্ছে যে গুগল অপটিমাইজ। এবি টেস্টিং, এটি একটু আগে কিন্তু বলছিলাম। এবি টেস্টিং or split testing is a website optimization strategy involving sending half of the users to one version of a page and the other half to another, and watching the web statistics to see which one is more successful in getting them to do what you want them to do. Source: এইটা ভালো নাকি ওইটা ভালো, এই ধরনের কনফিউশন দূর করার জন্য যে পরীক্ষা করা হয়ে থাকে তাকেই মূলত এবি টেস্টিং বলে। আর একটু ক্লিয়ার করে বলি যে কোন জামাটা আমাকে ভালো মানাবে, মার্কেটে গিয়ে এই দ্বিধা কিন্তু প্রায় সবারই তৈরি হয়। আর এই থেকে মুক্তি পেতে আমরা সাহায্য নিয়ে থাকি আমাদের কোনো ফ্রেন্ডের অথবা সেলসম্যানের। তেমনি অনলাইন মার্কেটিংয়ে এমন অনেক কিছুই আছে, যেমন কন্টেন্ট বা আমাদের যে ভিজুয়ালগুলো, সেগুলো অনেক সময় প্রায় কাছাকাছি, কিন্তু আসলে গ্রাহকরা কোনটা বেশি পছন্দ করছে সেটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজনীয়। আর এই জন্য এবি টেস্টিংয়ের উৎপত্তি। এবি টেস্টিং হলো একটি ওয়েবসাইট অপটিমাইজেশন কৌশল, যা একটি সিঙ্গেল ভ্যারিয়েবল বা দুটি মাল্টিভ্যারিয়েন্ট একটার সাথে আরেকটার কম্পেয়ার করা। ধরেন আমি একটা জিনিসের দুইটা ভার্সন দিয়ে দিলাম, লাল জামা সাদা জামা, এরকম দুইটা ছবি দিয়ে আমি লাইক ফেসবুকেই দিয়ে দিলাম। ফেসবুকে দেওয়ার পরে আমি অডিয়েন্সকে জিজ্ঞেস করলাম যে লালটা না সাদাটা। যেই অডিয়েন্সটা বেশি বলবে যে লালটা, বেশি ভোট আসবে, আমি বুঝে নিব যে আচ্ছা ঠিক আছে, তাহলে লালটা সবাই বেশি পছন্দ করছে, সো আমি কিন্তু তখন লালটা নিয়ে আগাতে পারি। সো এই যে এই ধরনের টেস্টিংগুলো, এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, বাট এগুলো আমরা বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে থাকি। আর এই জিনিসটাই হচ্ছে এবি টেস্টিং। আমাদের অনেকগুলো জার্গন সম্পর্কে জানলাম। আপনারা আরও জার্গন জানার জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, যে loves.data.com, যেখানে গুগল অ্যানালিটিক্স গ্রসারি আছে। আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি, তারপরও আপনারা এটা স্টাডি করবেন। এগুলো স্টাডি করলে আপনাদের যেটা হবে যে থিওরিটিক্যাল যে নলেজগুলো, সেই নলেজগুলো বৃদ্ধি পাবে। আর যত আপনার বেস লাইন স্ট্রং হবে, আপনি তত ভালো একজন মার্কেটার হতে পারবেন। সো থিওরি কিন্তু খুবই জরুরি। সো আপনাকে অবশ্যই থিওরি জানতে হবে। দেখা হবে নেক্সট লেসনে। ধন্যবাদ।